হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা আমাদের এনসিইআরটি সিরিজের ডে 51-এ রয়েছি। আমরা চ্যাপ্টার 6-এ রয়েছি, ক্লাস 11-এর অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্ট, সপুষ্পক উদ্ভিদের সারি স্থানে। আজকে আমরা কি পড়বো? 6.3.1 অ্যানাটমি অফ রুট বা মূলের সারির স্থান, পেজ 91 আমরা আজকে পড়বো। তো চলো স্টার্ট করা যাক। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে তুমি জানো যে রুট কিন্তু দু রকমের আমাদের পড়তে হবে। কেন আমাদের দু রকমের রুট পড়তে হবে? তার কারণ আমরা জানি যে আমরা অ্যাঞ্জিওস্পার্ম বা ফ্লাওয়ারিং প্লান্ট বা সপুষ্পক উদ্ভিদ নিয়ে কথা বলছি, তাই তো? ফ্লাওয়ারিং প্লান্ট বা সপুষ্পক উদ্ভিদ নিয়ে কিন্তু আমরা কথা বলছি। তো এই ফ্লাওয়ারিং প্লান্ট বা সপুষ্পক উদ্ভিদ দু রকমের হয় আমরা জানি। একটাকে আমরা বলি মোনোকট, যাকে আমরা বাংলায় বলি এক বীজপত্রী, আর আরেকটাকে আমরা বলি ডাইকট, যাকে আমরা বাংলায় বলি দ্বিবীজপত্রী। বলো, মনে আছে তো? এই হলো ব্যাপার। তো যেহেতু দু রকমের সপুষ্পক উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি, দুটো টাইপের আমরা ফ্লাওয়ারিং প্লান্ট দেখতে পাচ্ছি, তাহলে এদের নিশ্চয়ই রুটও দুজনের আলাদা রকম হবে। যদিও একবীজপত্রী দ্বিবীজপত্রীর রুটের মধ্যে বা মূলের মধ্যে তুমি খুব বেশি ফারাক দেখতে পাবে না, তবুও কিছু ফারাক তো রয়েছেই। তো শুধু নিটে নয়, যারা তোমরা বোর্ডস দেবে তাদের কিন্তু একবীজপত্রী দ্বিবীজপত্রী মূলের মধ্যে কি পার্থক্য সেটাও জিজ্ঞাসা করতে পারে। সেটা কিন্তু অনেক বাচ্চা বুঝতে পারে না, কারণ একবীজপত্রী দ্বিবীজপত্রী রুটের মধ্যে কিন্তু পার্থক্য আদপেও খুব কম। তো আমরা আজকে দেখে নেব কি কি পার্থক্য রয়েছে, আর এদের সম্পূর্ণ সারিস্থান বা অ্যানাটমিও আমরা আজকে পড়ে নেব। তো আমি এখানে জায়গা রেখেছি, আমি এখানে আঁকতেই পারি, কিন্তু আমি না এঁকে এনসিইআরটির ছবিতে আগে চলে যাই। এনসিইআরটির ছবিতে গেলে যেটা হবে, সবসময় সুবিধে হয় আমাদের বুঝতে, যেহেতু এটাই তোমাদের নিটে আসবে। নিচে এই ছবি তুলে তোমাকে লেভেলিং করতে দিতে পারে, তো আমরা এই ছবিতে চলে যাব। তো প্রথম কথা হচ্ছে, দেখি এটা, হ্যাঁ, তো আমরা প্রথমে দ্বিবীজপত্রী বা ডাইকট বা দ্বিবীজপত্রীর রুট নিয়ে আমরা প্রথম আলোচনা করব। ওকে, তো টিস্যু সিস্টেমে কিন্তু তুমি এতদিনে কি দেখে এসছো? কলাতন্ত্রে তুমি শিখে এসছো যে কি কি পার্ট রুটের হয়, কি কি পার্ট স্টেমের হয়, কি কি পার্ট লিফে থাকে, এগুলো কিন্তু আমরা অলরেডি কালকের লেকচার থেকে শিখে গেছি। তো এখন আমরা পার্টিকুলারলি দ্বিবীজপত্রীর মূল বা ডাইকটের রুট নিয়ে কথা বলবো। তো দেখো, সব থেকে বাইরের যে লেয়ার আমরা রুটের দেখব, আচ্ছা তার আগে বলি, অনেকেই তোমরা এই ছবিটা বুঝতে পারো না যে এটা কিভাবে রুটকে বোঝানো হচ্ছে। সাপোজ এটা একটা রুট রয়েছে, ঠিক আছে? এটাকে তুমি যদি মাঝখান দিয়ে এভাবে কেটে দাও, মাঝখান দিয়ে কেটে দিলে, এবার তুমি এটাকে কাটার পরে এইভাবে দেখো, ঠিক আছে? তাহলে তুমি এরকম ভাবে কিছু দেখতে পাবে। এবার তুমি যা দেখতে পাচ্ছ এইভাবে, সেটারই কিন্তু বর্ণনা এখানে আমরা দেখব। বোঝা গেল? আচ্ছা, তো সব থেকে বাইরের লেয়ার, সেটা রুটই হোক, স্টেমই হোক, লিফই হোক, যেই হোক না কেন, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি এপিডার্মিস। তো এপিডার্মিস হচ্ছে এক কথায় বলতে গেলে আউটারমোস্ট লেয়ার, আউটারমোস্ট লেয়ার বা বলতে পারো সব থেকে বাইরের দিকের স্তর। এপিডার্মিসকে দেখো বাংলাতেও আমরা এপিডার্মিসই কিন্তু বলছি। এই এপিডার্মিসকে আমরা এপিব্লেমাও বলতে পারি। কি বলতে পারো একে? এপিব্লেমা। তাহলে এপিব্লেমা নামটা দিলে ঘাবড়ে যেও না। এপিব্লেমা মানে হচ্ছে এপিডার্মিসকেই বোঝাচ্ছে ডাইকট বা দ্বিবীজপত্রীর মূলের।
ঠিক আছে, এবার এই এপিডার্মিস বা এপিব্লেমা, তার থেকে আমরা জানি কি তৈরি হয়, মূলরোম বা রুট হেয়ার তৈরি হয়। তুমি দেখো এই যে এপিডার্মিস যে লেয়ারটা রয়েছে তাতে অনেক সেল রয়েছে, কোষ রয়েছে, তো তার মধ্যে প্রত্যেকটা কোষই যে রুট হেয়ার তৈরি করবে তা কিন্তু নয়, কিছু কোষ এই রুট হেয়ার বা মূলরোম তৈরি করবে। তো রুট হেয়ার বা মূলরোম কিরকম হয় আমরা জানি, এরা কিন্তু ইউনিসেলুলার বা এক কোষী হয়। তো তুমি দেখো এই পিঙ্ক সেল যে কোনো একটাকে দেখো, যে কোনো একটা সেল এরকম বাইরের দিকে এরকম ভাবে লম্বা হয়ে গিয়ে একটা করে তোমার রুট হেয়ার বা মূলরোম তৈরি করছে। তাহলে এটা কিন্তু একটাই সিঙ্গেল সেল, বোঝা গেল? ওকে, তারপরের লেয়ার তাকে আমরা কি বলবো? তারপরের লেয়ার, পিঙ্ক লেয়ারটার পরেই তুমি দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা রয়েছে কর্টেক্স, বাংলাতেও একে কর্টেক্সই বলা হবে। তো কর্টেক্স হলো, এবার কর্টেক্সে তুমি দেখো কিছু গ্রিন কালারের সেল রয়েছে, দেখো কর্টেক্সের সেলগুলোকে গ্রিন কালার দিয়েছে। তো এই সেলগুলো আদপে কি সেল বলো তো? এই যে এত সেল দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্যারেনকাইমা সেল। তো তোমাকে আমি কিন্তু প্যারেনকাইমা সেল সম্পর্কে অনেক দিন আগে খুব ডিটেলে পড়িয়ে দিয়েছিলাম। তুমি খুব ভালো করে জানো যে প্যারেনকাইমা সেলে কিন্তু একটাই কোষ প্রাচীর বা একটাই সেল ওয়াল থাকে, প্রাইমারি সেল ওয়াল, প্রাথমিক কোষ প্রাচীর, তাই না? যাতে সেলুলোজ থাকে, তাই তো? আর প্যারেনকাইমা সেলে যেহেতু সেল ওয়াল প্রাইমারি হয় বা প্রাথমিক কোষ প্রাচীর হয়, তার মানে এরা কিরকম সেল হবে? লিভিং সেল, জ্যান্ত সেল, তাই কি না? সব পড়িয়ে দিয়েছি কিন্তু এগুলো আমি, আগের লেকচার না থাকলে অবশ্যই সেগুলো একবার দেখে নিতে হবে, নয়তো হয়তো তোমার কিছু জায়গায় বুঝতে এখানে অসুবিধে হবে, তাহলে পরপর লেকচার দেখতে হয়, তাই তো? আচ্ছা, তো প্যারেনকাইমা সেলগুলো দিয়ে তৈরি হয় হচ্ছে তোমার এই কর্টেক্স। এই যে প্যারেনকাইমা সেল, তার মাঝে তুমি দেখো এই সাদা সাদা কিছু ফাঁকা দেখতে পাচ্ছ, দেখছো? সাদা সাদা, তুমি ভালো করে দেখো, সাদা সাদা কিছু ফাঁকা জায়গা রয়েছে। তার মানে কি? এই সেলগুলোর মাঝে কিছুটা স্পেস রয়েছে। তো সেলের মাঝে স্পেস থাকলে আমরা তাকে কি বলি? তাকে আমরা বলি ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় স্থান। তো এখানেও কিন্তু তুমি সেটা দেখতে পাবে। তাহলে প্যারেনকাইমা সেলগুলো কিরকম ভাবে রয়েছে? এগুলোর মাঝে স্পেস রয়েছে, ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় স্থান কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ। ওকে, তো তারপরে তাহলে দুটো লেয়ার কমপ্লিট হলো। প্রথম লেয়ার ছিল আমাদের এপিডার্মিস, সেকেন্ড লেয়ার ছিল আমাদের কর্টেক্স। তারপরে থার্ড লেয়ারকে বলে এন্ডোডার্মিস। তো এন্ডোডার্মিস হচ্ছে এই যে তুমি দেখো এখানটায় লেখা রয়েছে, এটা কোন জায়গাটা আমি তোমাকে দেখাবো, এই যে এই ছবিতে একদম বোঝা যাচ্ছে না। ওকে, এই পিঙ্ক কালারের সেল দেখতে পাচ্ছ, কালারটা মেনশন করে দিই, পিঙ্ক কালার দেখতে পাচ্ছ, এই পিঙ্ক কালারের সেলগুলো হচ্ছে এন্ডোডার্মিস। তো যাকে আমরা বাংলাতেও এন্ডোডার্মিস কথাটাই লিখছি। তো এই এন্ডোডার্মিসটাকে তুমি বলতে পারো এরা কিন্তু আলাদা একটা লেয়ার হলেও বেসিক্যালি এরা কর্টেক্সেরই সব থেকে ভিতরের দিকের লেয়ার। এই জন্য একে আমরা ইংরেজিতে বলি ইনারমোস্ট লেয়ার অফ কর্টেক্স। তুমি দেখো এই যে কর্টেক্স লেয়ার চলছিল না, এরকম অনেক লেয়ার তুমি কর্টেক্সে দেখছিলে, তার একদম ইনার লেয়ার হচ্ছে এন্ডোডার্মিস, তাই তো? আচ্ছা, তো এই এন্ডোডার্মিসে কি হয় তুমি এখানে দেখো, এখানে একটাই লেয়ার, দেখো পিঙ্ক লেয়ারটা একটাই লেয়ার, একটা স্তরই তুমি কিন্তু সেলের এখানে দেখতে পাবে। তাহলে এন্ডোডার্মিসে তুমি লিখে দাও সিঙ্গেল লেয়ার সেল, একটাই স্তর, এটা কিন্তু সিঙ্গেল লেয়ার সেল তুমি এন্ডোডার্মিসে পাবে। এটা কিন্তু এদের একটা বিশেষত্ব। আর এই সেলগুলো কিরকম দেখতে দেখো, এরকম এরকম, এই শেপগুলোকে কি বলে? পিপের মতন, ইংরেজিতে বলে ব্যারেল শেপ। তো একে তুমি বলে দাও ব্যারেল শেপ বা পিপের আকৃতি হচ্ছে এন্ডোডার্মিসের সেলগুলো হয়। তারপরে এখানে তুমি কি বলবে? দেখো এই যে পিঙ্ক সেলগুলো একটার গায়ে একটা ঘিচিমিচি 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 করে আছে, তুমি এদের প্রত্যেকটা সেলের, দুটো সেলের মধ্যে কোনো গ্যাপ কি দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না।
তার মানে এদের মধ্যে আন্তঃকোষীয় স্থান বা ইন্টারসেলুলার স্পেস কি আছে? নেই। কিন্তু আমরা কিন্তু কর্টেক্সে দেখেছিলাম ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় স্থান ছিল। তাহলে এখানে লিখে দাও নো ইন্টারসেলুলার স্পেস। বলো বোঝা গেল কিনা? ওকে, এবার হচ্ছে যে এই এন্ডোডার্মিসের একটা ভীষণ বড় স্পেশালিটি রয়েছে। এই এন্ডোডার্মিস সেলে কি হয়, এদের মধ্যে এক রকমের কেমিক্যালের ডিপোজিশন হয়। মানে কি, একরকম কেমিক্যাল এর মধ্যে জমা হতে থাকে। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি সুবেরিন। তাহলে এন্ডোডার্মিসে একরকম কেমিক্যালের ডিপোজিশন হয় যাদেরকে আমরা সুবেরিন বলি। তাহলে লেখো ডিপোজিশন অফ সুবেরিন। এবার এই সুবেরিন মেটেরিয়ালটা কিরকম হয় জানো? এটা জলকে ঢুকতে দিতে চায় না। এই সুবেরিন কোথায় পাবে? এই এন্ডোডার্মিস সেলগুলোর সেল ওয়ালে বা কোষ প্রাচীরে এই সুবেরিনটা থাকে। তো এরা জলকে ঢুকতে দেয় না, তার মানে কি ওয়াটার ইমপারমিয়েবল। আমি একটু বাদেই বাংলাগুলো সব বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। তো ওয়াটার ইমপারমিয়েবল, যারা জলকে ঢুকতে দেয় না, তারা হচ্ছে সুবেরিন। এগুলো কিরকম হয়? এইগুলো অ্যাকচুয়ালি মোমের মতন একটা পদার্থ, তাই একে বলে ওয়াক্সি। তুমি জানো তো ওয়াক্স মানে মোম? তো এরা মোমের মতন বা ওয়াক্সি ম্যাটেরিয়াল হয়। এবং মোমের মধ্যে তুমি কখনো ধরো একটা জায়গায় তুমি অনেকটা মোম ফেললে, তার উপর দিয়ে এরকম জল দেবে, দেখবে যে মোমের মধ্য দিয়ে কিন্তু জল যেতে পারে না। মোম ভেদ করে জল যেতে পারে? পারে না। তো সুবেরিন হচ্ছে ঠিক তেমনি একটা ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো এই যে এন্ডোডার্মিসের মধ্যে সুবেরিন থাকে, যেটা মোমের মতন একটা পদার্থ, এটাকে আমরা বলি ক্যাসপেরিয়ান স্ট্রিপস। কি বলি, কোথায় লিখি? এখানে লিখি। একে আমরা বলি ক্যাসপেরিয়ান স্ট্রিপস। ঠিক আছে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ তার মানে একটা মোমের মতন পদার্থ সুবেরিন, সেটা যখন এই এন্ডোডার্মিসের সেল ওয়ালে ডিপোজিট হয়, জমা থাকে, তাকে বলে। এই অবধি বোঝা গেল। এবার প্রশ্ন হচ্ছে কেন ক্যাসপেরিয়ান স্ট্রিপ হঠাৎ এখানে রয়েছে, হঠাৎ এর মধ্যেই কেন এই সুবেরিনের ডিপোজিশন হতে গেল? এটা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট জায়গা, এবং এবছরের নিটের যেরকম প্রশ্ন এসছে সেরকম যদি হতে থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন সামনের বারও আসতেই পারে। একটু টাফ, একটু ট্রিকি, একটু বুদ্ধির এবং একটু গভীরে গিয়ে যে প্রশ্ন করা যেতে পারে সেরকম প্রশ্ন কিন্তু এগুলো। তুমি যদি তখন বলো এনসিইআরটিতে ছিল না ম্যাম, তা বললে তো হবে না, এনসিইআরটিতেও আছে, কিন্তু এটা কেন আছে বা কেন এন্ডোডার্মিস এটার প্রয়োজন সেটা এনসিইআরটিতে সেভাবে বলা নেই। তো আমাদেরকে সেটা জানতে হবে। এবার এটা জানতে গেলে আমাদের আরো কিছু জানা দরকার, যেটা আমরা আজকে জানবো না, কারণ তার জন্য আমি তোমাদেরকে একটা আলাদা ক্লাস কালকে করাবো। এটা এতটাই ইম্পর্টেন্ট একটা জিনিস যে এটা আমি চাইছি তোমাদেরকে আলাদা করে সুন্দর করে একটা আলাদা ক্লাসে বুঝিয়ে দেওয়ার। তো কালকে আমরা কিন্তু এটা নিয়ে পড়বো। আজকে তুমি এই অবধি জেনে রাখো, ঠিক আছে? কিন্তু কালকে আমরা এটা আবার পড়ে দেখব যে কেন এই ক্যাসপেরিয়ান স্ট্রিপস এন্ডোডার্মিসে থাকে। এবার এন্ডোডার্মিস তো 3 নম্বর লেয়ার হয়ে গেল। 4 নম্বর লেয়ার হচ্ছে পেরিসাইকেল, যাকে তুমি বাংলায় বলছো পরিচক্র। তো পেরিসাইকেল বা পরিচক্র কোথায় থাকে? এন্ডোডার্মিসের ভেতরে থাকে। তাহলে এখানে এনসিইআরটির ছবিতে সেটা বোঝা যাচ্ছে না, চলো তোমাদেরকে আমি দেখাই। এই যে সেলগুলোকে আমি হাইলাইট করছি দেখছো, এইখানে যে সেলগুলো রয়েছে মানে এই পিঙ্ক লেয়ারটার তলায়, এগুলোকে কিন্তু কি বলা হয়? এগুলোকে বলা হয় পেরিসাইকেল। বোঝা গেল?
তাহলে পেরিসাইকেলকে তুমি বুঝতে পারলে কিনা বলো। আচ্ছা, এবার তাহলে পেরিসাইকেল কোথায় থাকলো? এন্ডোডার্মিসের ঠিক পরে। আর পেরিসাইকেলেও কিন্তু প্যারেনকাইমা সেলই রয়েছে। পরিচক্রে লিখি, পেরিসাইকেলের পাশে আর জায়গা নেই, প্যারেনকাইমা সেলসই রয়েছে। তাহলে বেসিক্যালি এখন অবধি তুমি যা যা দেখলে ওপর থেকে তলা অবধি সব কিন্তু প্যারেনকাইমা সেলসই দেখেছো। এখন অবধি কিন্তু তুমি রুটে বা মূলে অন্য কোনো সেল কিন্তু তুমি দেখোনি। তো এগুলো প্যারেনকাইমা সেল। প্যারেনকাইমা সেল যেহেতু জীবিত বা লিভিং সেল, তুমি জানো এরা কোনো না কোনো কাজ করে। তো এই পেরিসাইকেলও কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু কাজ করে। তার মধ্যে একটা প্রচন্ড ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে এখান থেকে ল্যাটেরাল রুট বা পার্শ্বীয় মূল তৈরি হয়। মানে কি, ধরো এই যে এখানে আমি একটা রুট দেখো এখানে এঁকেছি, এটা তো প্রধান মূলটা ধরো। এবার এর থেকে তুমি জানো যে এরকম 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 ল্যাটেরাল রুট তৈরি হয় বা পার্শ্বীয় মূল তৈরি হয়। তো এই ল্যাটেরাল রুট বা পার্শ্বীয় মূলগুলো তৈরি হয় এই পেরিসাইকেল থেকে। তো পেরিসাইকেল থেকে কিন্তু এরা এইভাবে তৈরি হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এছাড়া এর আরেকটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেটা হচ্ছে এরা ভাস্কিউলার ক্যাম্বিয়াম তৈরি করে। যেটা ভাস্কিউলার ক্যাম্বিয়াম বললে তুমি এক্ষুনি বুঝবে না, তুমি এটুকু বোঝো যে মূলের যখন দেখো এটা তো দ্বিবীজপত্রী ডাইকট মূল। তো তুমি তো জানো যে দ্বিবীজপত্রী বা ডাইকটের স্টেমে বা রুটে দুক্ষেত্রেই কিন্তু গৌণ বৃদ্ধি হয়, তাই না? মানে কি, এটা মোটা হয়, সেকেন্ডারি গ্রোথ হয়, মানে রুট এবং স্টেম দুটোই মোটা হয়। তো এই যে গৌণ বৃদ্ধি বা মোটা হওয়া, সেই সময় সেটাতে হতেও সাহায্য করবে হচ্ছে এই পেরিসাইকেল বা পরিচক্র। তো এই দুটো হচ্ছে পেরিসাইকেলের মেইন কাজ। পেরিসাইকেলের পরে তুমি দেখো এখানে রেড কালারের কিছু জিনিস তুমি দেখতে পাচ্ছ, এগুলোকে বলছে হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম প্যাচেস। তো তুমি দেখো এখানে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 চারটে এরকম প্যাচ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এর মধ্যে জাইলেম আর ফ্লোয়েম অল্টারনেটলি থাকে। মানে ধরো এটা যদি জাইলেম হয়, পরেরটা হবে ফ্লোয়েম, তাহলে এটা হবে জাইলেম, তাহলে এটা হবে ফ্লোয়েম। বোঝা গেল? এইভাবে জাইলেম ফ্লোয়েম থাকে, মানে একটা জাইলেম পরেরটা ফ্লোয়েম, একটা জাইলেম পরেরটা ফ্লোয়েম। এগুলোকে বলে জাইলেম ফ্লোয়েম প্যাচেস। এটা কটা থাকতে পারে? জাইলেম ফ্লোয়েম প্যাচেস তোমার থাকতে পারে 2 থেকে 4টে। জাইলেম ফ্লোয়েম প্যাচেস কটা থাকতে পারে? 2 থেকে 4টে। 2 থাকলে একটা জাইলেম একটা ফ্লোয়েম, 4টে থাকলে 2 জাইলেম 2 ফ্লোয়েম, এইভাবে কিন্তু থাকতে পারে। আর তোমাকে আমি আগের দিনে লেকচারে পড়েছিলাম প্রোটোজাইলেম কাদের বলে। প্রোটোজাইলেম মানে যারা আগে তৈরি হয়, আর মেটাজাইলেম মানে যারা পরে তৈরি হয়, পড়িয়েছিলাম তো। আর বলেছিলাম যে প্রোটোজাইলেম কোন দিকে থাকে? প্রোটোজাইলেম পেরিফেরির দিকে থাকে, মানে বাইরের দিকে থাকে। আর মেটাজাইলেম কোথায় থাকে? সেন্টারের দিকে থাকে, কেন্দ্রের দিকে থাকে, পড়িয়েছিলাম না? তো দেখো এখানে দেখাচ্ছে মেটাজাইলেম কোন পার্টটা, দাঁড়াও দেখো মেটাজাইলেম কি বললাম, যে ভেতরের দিকে থাকবে। তাহলে জাইলেমের এই ভেতরের দিকটা, ধরো এইটা, এই যে ভেতরের দিকের জাইলেমের পার্ট, সেটা হবে হচ্ছে মেটাজাইলেম। বুঝলে? ভেতরের দিকের পার্ট। আর প্রোটোজাইলেম তাহলে কোনটা হবে? প্রোটোজাইলেম হবে বাইরের দিকের পার্ট। বাইরের দিকের মানে এই জায়গাটা, এই যে। তাহলে বাইরের দিকে হবে প্রোটোজাইলেম, ভেতরের দিকে হবে মেটাজাইলেম, যেটা আমি তোমায় অলরেডি বলে দিয়েছি। দেখো এই ছবিটা যদি দেখি তাহলে ভালো করে বোঝা যাচ্ছে, ওই ছবিটা ঘিচিমিচি হয়ে গেছে। তাহলে প্রোটোজাইলেম থাকে বাইরের দিকে, তো এটা যদি জাইলেম হয়, এর বাইরের পার্টটা হচ্ছে প্রোটোজাইলেম, আর এই যে ভেতরের পার্টটা এটা হচ্ছে মেটাজাইলেম। আশা করি তুমি বুঝতে পেরেছো।
আচ্ছা, তারপরে হচ্ছে যে আর এরম কন্ডিশনকে আমরা জানি এক্সার্ক কন্ডিশন বলে, তো সেটা আমি লিখে দিই। EXARCH, এক্সার্ক কন্ডিশন কাকে বলে? যখন প্রোটোজাইলেম বাইরের দিকে থাকে, মেটাজাইলেম ভেতরের দিকে থাকে। আর হচ্ছে কিছু কনজাংটিভ টিস্যু থাকে যাকে আমরা বাংলায় বলি সংযোগ কলা। তো সেই কনজাংটিভ টিস্যু কোথায় থাকবে? সেটা হচ্ছে জাইলেম ফ্লোয়েমের মাঝে থাকবে। মানে দেখো এই দিকের ছবিটার জায়গা নিয়ে আমি বাংলা ছবিটায় দেখাচ্ছি, ঠিক আছে? এই যেখানটা আমি মার্ক করছি, তুমি দেখো এই জাইলেম ফ্লোয়েমগুলোর মাঝে, জাইলেম ফ্লোয়েমগুলোর মাঝে এরকম করে থাকবে। এদেরকে তুমি বলে দাও কনজাংটিভ টিস্যু বা সংযোগ কলা। এরা প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি হয়। তাহলে আমরা কিন্তু দেখছি যে প্যারেনকাইমা, চারিদিকে শুধু প্যারেনকাইমাই রয়েছে। প্যারেনকাইমা সেল দিয়ে এরা তৈরি হয়। আচ্ছা, আর কি আছে? আর রয়েছে একদম ভেতরের যে অংশটা, ধরো কালার কি কালার দিই এটা, এই ভেতরের যে এই যে অংশটা, এটাকে বলে মজ্জা। বাংলায়, ইংরেজিতে কি বলে? এটাকে বলে মজ্জা বা পিত। ইংরেজিতে বলে পিত, বাংলায় বলে মজ্জা। এটা হচ্ছে একদম ভেতরের কেন্দ্রের অংশটা, ঠিক আছে? তো এদের ক্ষেত্রে মানে ডাইকটের রুটের ক্ষেত্রে এই মজ্জা বা পিত কিরকম হয়? খুব ছোট হয়। তাহলে লিখে দাও মজ্জা কিরকম হয়? ছোট হয়, স্মল। আর এটা খুব স্পষ্ট হয় না, দেখো খুব ছোট্ট, ভেতরে একটুখানি পার্টে আমি এঁকেছি, তো এত ছোট যে খুব একটা স্পষ্ট হয় না। তো তুমি তখন তাকে বলে দাও ইনকনস্পিকিউয়াস। ইনকনস্পিকিউয়াস মানে হচ্ছে যেটা স্পষ্ট না, অস্পষ্ট, ঠিক আছে? আচ্ছা, এবারে আরেকটা কথা বলছি। তোমাদের বই একটা ওয়ার্ড ইউজ করেছে, দ্যাট ইজ স্টিলি, STELE। স্টিলি হচ্ছে তুমি এন্ডোডার্মিসের পর থেকে মানে কি কি ছিল? এন্ডোডার্মিসের পরেই ছিল পেরিসাইকেল। তো পেরিসাইকেল, তারপরে কি ছিল? জাইলেম ফ্লোয়েম। তো জাইলেম ফ্লোয়েমকে তুমি একসাথে কি বলতে পারো? ভাস্কিউলার বান্ডেল। আমরা জানি জাইলেম ফ্লোয়েমকে একসাথে ভাস্কিউলার বান্ডেল বলে। তো ভাস্কিউলার বান্ডেল। আর এখানে আমরা দেখেছি কিছু ছিল হচ্ছে তোমার কনজাংটিভ টিস্যু। তো লেখো কনজাংটিভ টিস্যু, কনজাংটিভ টিস্যু। আর হলো পিত। এই সবাইকে একসাথে বলে স্টিলি। কি বুঝলে? যে এন্ডোডার্মিসের নিচে যা যা দেখতে পাচ্ছ, পেরিসাইকেল যেটাকে আমরা পরিচক্র বলছি, ভাস্কিউলার বান্ডেল তার মানে হচ্ছে জাইলেম ফ্লোয়েম, তার সাথে কনজাংটিভ টিস্যু, আর লাস্টে পিত বা মজ্জা, একসাথে একে বলে দাও স্টিলি। এই ছবিটা, এই যে স্লাইডটা রয়েছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমার লাইফে আর কিছুই লাগবে না তাহলে দ্বিবীজপত্রীর মূল জানতে হলে। বলো বুঝলে কিনা? এবার আমরা একটু দেখবো এনসিইআরটি কি বলছে। এনসিইআরটি কি বলছে না দেখলে তো আমাদের শান্তি নেই। সেটা হচ্ছে যে দেখো এবার যা পড়ালাম দেখি এনসিইআরটি সেটাই বলেছে কিনা। আউটার মোস্ট লেয়ার ইজ এপিব্লেমা, সবচেয়ে বাইরের স্তরটি এপিডার্মিস। বোঝো, এ বলছে এপিব্লেমা, এ বলছে এপিডার্মিস। অ্যাকচুয়ালি এপিডার্মিসকেই এপিব্লেমাও বলে। যারা বাংলা মিডিয়ামের বাচ্চা আছো সেটা কিন্তু লিখে নাও, আমি কিন্তু সেটা তোমাদের অলরেডি বলে দিয়েছি। Many of the cells of epiblema protrude in the form of unicellular root hair. বহিঃত্বকীয় কোষ উদ্গত হয়ে এককোষী মূলরোম গঠন করে, আমরা দেখেছি। কর্টেক্স কি থাকে? প্যারেনকাইমাটাস সেলস। কর্টেক্সকে আমরা বাংলায় বহিঃস্তর বলতে পারি। তাতে কি থাকে? প্যারেনকাইমাটাস সেলস। আর আমরা জানি তাদের কি ছিল? ইন্টারসেলুলার স্পেস ছিল, আন্তঃকোষীয় স্থান ছিল। ইনারমোস্ট লেয়ার অফ দ্য কর্টেক্স কি? এন্ডোডার্মিস। কর্টেক্স বা বহিঃস্তরের সব থেকে ভেতরের স্তরটিকে এন্ডোডার্মিস বা অন্তঃস্তক বলে। আচ্ছা, বাংলায় একটু লিখে দেবো, এন্ডোডার্মিসকে অন্তঃস্তক বলে আর কর্টেক্সকে বহিঃস্তর বলে। চলো লিখে দিই, কর্টেক্সকে বাংলায় বলে বহিঃস্তর,
স্তর, ঠিক আছে। আর এন্ডোডার্মিসকে বাংলায় বলে অন্তস্তক। ঠিক আছে, আচ্ছা। এন্ডোডার্মিসে কি হয়, কম্প্রাইজেস আ সিঙ্গেল লেয়ার, একটাই লেয়ার থাকে। আমি তোমাদের বলেছিলাম যে একটি স্তর বিশিষ্ট কোষ, সেলস উইদাউট এনি ইন্টারসেলুলার স্পেস। তো ওই ইন্টারসেলুলার স্পেস বা কোষান্তর রন্ধ্রবিহীন হয়েছিল না এন্ডোডার্মিস, তোমাদের আমি কি বলেছিলাম। তারপরে বলছে যে cells without any intercellular space, সেটা তো বলে দিলাম। walls of the endodermal cells have a deposition of water impermeable waxy material suberin in the form of Casparian strips. অন্তস্তকীয় কোষগুলোর প্রাচীরে জল অভেদ্য মোম জাতীয় বস্তু সুবেরিয়ান ক্যাসপেরিয়ান পট্টি রূপে জমা হয়, যেটা বললাম। এটার সিগনিফিকেন্স কালকে বোঝাবো। নেক্সট টু এন্ডোডার্মিস লাইজ আ ফিউ লেয়ার্স অফ থিক ওয়ালড প্যারেনকাইমাটা সেলস রেফার্ড টু অ্যাজ পেরিসাইকেল। এন্ডোডার্মিসের ঠিক পরে ভেতরের দিকে পুরু প্রাচীর বিশিষ্ট প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত স্তর থাকে, তাকে পরিচক্র বলে। ঠিক আছে। Initiation of lateral roots and vascular cambium during the secondary growth takes place in these cells. গৌণ বৃদ্ধির সময় এই কোষগুলোতে পার্শ্বীয় মূল এবং ভাস্কিউলার ক্যাম্বিয়াম গঠনের সূচনা হয়, বলে দিয়েছি। যেগুলো কোথায় হয়, পেরিসাইকেলে হয়, পরিচক্র। পিত ইজ স্মল অর ইনকনসপিকিউয়াস, মজ্জা ছোট অস্পষ্ট। The parenchyma cells which lie between xylem and phloem are called conjunctive tissue. জাইলেম ও ফ্লোয়েমের মাঝে অবস্থিত প্যারেনকাইমা কোষগুলোকে যোজক কলা বলে, তোমাদের আমি পড়াচ্ছিলাম কনজাংটিভ টিস্যু। তো কনজাংটিভ টিস্যুর বাংলা হচ্ছে যোজক কলা, লিখে দিই একটু। এই যে ইয়েলো কালারের এগুলো আমি এঁকেছিলাম, দেখো এটা কিন্তু ওরা মার্ক করেনি এনসিইআরটি, কিন্তু আশা করি তুমি মার্ক করে নিলে, তাই তো? আচ্ছা, there are usually 2 to 4 xylem and phloem patches. তোমাকে আমি বলেছিলাম যে মূলে সাধারণত 2 থেকে 4টে xylem ও phloem থাকে। Later a cambium ring develops between the xylem and phloem. পরবর্তী সময় জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম গলয় গঠিত হবে। এটা নিয়ে এখন মাথা ঘামিও না, এটা এখন বুঝতে পারবে না, এটা আমি যখন গৌণ বৃদ্ধি পড়াবো সেকেন্ডারি গ্রোথ তখন বলে দেব। All tissues on the inner side of the endodermis such as pericycle, vascular bundles and pith constitute the stele. বললাম না যে এন্ডোডার্মিস বা অন্তস্তকের ভেতরের দিকে সব কলাগুলোকে একসাথে কি বলবে, পরিচক্র। তার মানে পরিচক্র রয়েছে, নালিকা বান্ডিল রয়েছে, মজ্জা রয়েছে, যারা স্টিলি বা কেন্দ্রস্তম্ভ গঠন করে। তো স্টিলিকে আমরা কিন্তু আরেকটা কথাও বলতে পারি, সেটা হচ্ছে কেন্দ্র স্তম্ভ। তো কনজাংটিভ টিস্যু আর যোজক কলা সেটাও কিন্তু স্টিলের মধ্যে পড়ে, সেটা বইয়ে লেখেনি কিন্তু সেটাও পড়ে, তো লিখে নাও। কারণ স্টিলিতে কি কি পড়ে সেটা কিন্তু তোমাকে প্রশ্ন দিতে পারে নিটে। কনজাংটিভ টিস্যু, যোজক কলা বাংলায়, তো সেটাও কিন্তু স্টিলের অন্তর্গত। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে মোনোকটিলিডন, মানে মোনোকট বা একবীজপত্রীর রুট আমরা পড়বো। তো লেখাতে আমরা পরে যাব, আগে আমরা এনসিইআরটির ছবি দেখব। তো ঠিক যেমন বলেছিলাম যে এটা ডাইকট আর মোনোকটের রুটে খুব একটা ডিফারেন্স নেই, একবীজপত্রী দ্বিবীজপত্রীর রুটে ডিফারেন্স সেরকম নেই বললেই চলে। দেখো একদম বাইরের লেয়ার এপিডার্মিস, কোনো তফাৎ নেই, দুটোতেই সেম। মূলরম তৈরি হয়েছে এপিডার্মিস থেকে, রুট হেয়ার, এটাতেও কিন্তু কোনো তফাৎ নেই। আচ্ছা, তারপরে হচ্ছে কর্টেক্স, তারপরের লেয়ার কর্টেক্স, তারপরের লেয়ার কর্টেক্স, কোনো তফাৎ নেই। তারপরে রয়েছে এন্ডোডার্মিস, এই যে পিঙ্ক কালারের লেয়ারটা এন্ডোডার্মিস, কোনো তফাৎ নেই। পরিচক্র থাকে, তারপরে আমরা জানি রয়েছে এখানে পরিচক্র, পেরিসাইকেল, কোনো তফাৎ নেই। এখন অবধি তুমি কোনো তফাৎই কিন্তু পেলে না। এবার দেখো আমি তোমাদের ডাইকটের রুটে বলেছিলাম, দ্বিবীজপত্রীর রুটে কি বলেছিলাম, যে জাইলেম ফ্লোয়েম 2 থেকে 4টে থাকে। এখানে কটা রয়েছে, 1 2 3 4 5 6 7 8, এখানে আমি 8টা দেখতে পাচ্ছি। তার মানে এই জাইলেম ফ্লোয়েম কিন্তু এখানে অনেক বেশি থাকে। তাহলে ভাস্কিউলার বান্ডেল লেখো, ভাস্কিউলার বান্ডেল হচ্ছে জাইলেম ফ্লোয়েম, তাহলে ভাস্কিউলার বান্ডেল মোর দ্যান 6 থাকে, অবশ্যই 6টার বেশি থাকে, এরকম কন্ডিশনকে আমরা
পলি আর্ক কন্ডিশন বলি। দেখতেই পাচ্ছ এখানে 8টা রয়েছে, আগেরটার ক্ষেত্রে দেখেছিলে 2 থেকে 4টে ছিল, তো এটা প্রথম ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে, দেখো ফ্লোয়েম জাইলেমের মাঝে কি থাকে বলেছিলাম, কনজাংটিভ টিস্যু বা যোজক কলা, এখানেও থাকবে। এখানে মার্ক করা নেই, ওখানেও মার্ক করা ছিল না, কিন্তু থাকবে, কোনো ডিফারেন্স নেই। প্রোটোজাইলেম মেটাজাইলেম যেরম হয়, প্রোটোজাইলেম কিরম থাকে, বাইরের দিকে থাকে, মেটাজাইলেম ভেতরের দিকে থাকে, তাই হবে, কোনো ডিফারেন্স নেই। আর একটাই ডিফারেন্স এখানে রয়েছে, এখানের পিথটা একটু বড় হবে। আগেরটার পিথ বা মজ্জা ছোট ছিল না, এখানের পিথটা তুমি দেখো বেশ বড়, আগেরটা কিন্তু ছোট ছিল। তো এই বড় পিথ হবে, মজ্জাটা বড় হবে, আর সেটা কি হবে, ওয়েল ডেভেলপড। ঠিক আছে, এটা কিন্তু আরেকটা ডিফারেন্স। তাহলে সেকেন্ড ডিফারেন্স কি, পিথ লার্জ। আগেরটাতে আমরা দেখেছিলাম যে পিথ স্মল ছিল। আর এখানে আমরা জানি যে কোনো সেকেন্ডারি গ্রোথ হবে না এদের মূলে, নো সেকেন্ডারি গ্রোথ। সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি বলতে আমরা কি বোঝাই, মূল ধরো এটা রয়েছে, তো এটা যখন লম্বা হচ্ছে নিচের দিকে, তাকে আমরা বলি প্রাইমারি গ্রোথ বা প্রাথমিক বৃদ্ধি। মূলটা যখন মোটা হতে থাকে তখন তাকে আমরা বলি সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি। তো এই সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি আমরা জানি মনোকট বা একবীজপত্রীর ক্ষেত্রে হয় না, কারণ এরা জেনারেলি ছোট ছোট গাছ হয়, ল্যাথপ্যাথ করে। তো ছোট ছোট ল্যাথপ্যাথে গাছদের কিন্তু মোটাপা আসে না, মোটা হয় ওরা, হয় না, তাই না, ওরা শুধু লম্বাই বাড়ে। তো এখানে কিন্তু মূলে তুমি কোনো সেকেন্ডারি গ্রোথ দেখবে না। তাহলে যদি তোমাকে বোর্ডেও জিজ্ঞেস করে বা নিটে জিজ্ঞেস করে যে একবীজপত্রী দ্বিবীজপত্রী রুটের তফাৎ কি, তুমি বলবে 3টে পয়েন্ট, যে দ্বিবীজপত্রীতে ভাস্কিউলার বান্ডেল 2 থেকে 4টে ছিল, একবীজপত্রীতে 6টার বেশি হবে, একে আমরা পলিআর্ক কন্ডিশন বলি। সেকেন্ড, দ্বিবীজপত্রীতে পিদ বা মজ্জা ছোট ছিল, একবীজপত্রীতে এটা অনেক বড় হবে। থার্ড, দ্বিবীজপত্রীতে মূলে সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি হয়, একবীজপত্রীতে কোনো সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি হয় না। বলো বোঝা গেল কিনা? আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে কি বলছে এনসিইআরটি। এনসিইআরটি বলছে দ্য অ্যানাটমি অফ দ্য মনোকট রুট ইজ সিমিলার টু দ্য ডাইকট রুট ইন মেনি রেসপেক্টস। একবীজপত্রী মূলের সারিস্থানিক গঠন অনেক দিক থেকে দ্বিবীজপত্রী মূলের মতো, তোমায় বললাম বাদবাকি সমস্ত একই, 3টে পয়েন্ট ছাড়া। It has epidermis, cortex, endodermis, pericycle, vascular bundles and pith. এপিডার্মিস বহিত্বক, কর্টেক্স বা বহিস্তর, এন্ডোডার্মিস বা অন্তস্তক, পরিচক্র, নালিকা বান্ডিল ও মজ্জা নিয়ে গঠিত। ঠিক আছে, আচ্ছা, এপিডার্মিসকে বাংলায় বহিত্বক বলে, কর্টেক্সকে বহিস্তর বলে, আমি কি সেটাই লিখলাম? একটু দেখি। হ্যাঁ, এপিডার্মিসকে বলে বহিত্বক, লিখে দিলাম যাতে বাংলা মিডিয়ামের বাচ্চারা হাত পা না ছড়ে। As compared to the dicot root which have fewer xylem bundles, there are usually more than 6 polyarch xylem bundles in the monocot root. দ্বিবীজপত্রীর মূলে যেখানে অল্প কয়েকটি নালিকা বান্ডিল দেখা যায়, একবীজপত্রী মূলে সেখানে 6এর বেশি পলিআর্ক কন্ডিশন নালিকা বান্ডিল দেখা যায়। পিথ কিরম হয়? পিথ ইজ লার্জ অ্যান্ড ওয়েল ডেভেলপড, মজ্জা সুবিস্তৃত এবং সুগঠিত। মনোকটিলেডনাস রুটস ডু নট আন্ডারগো এনি সেকেন্ডারি গ্রোথ। একবীজপত্রী মূলে গৌণ বৃদ্ধি ঘটে না। সব কটা পয়েন্ট আমি বলে দিয়েছি। চলো তাহলে আমরা সেফ। তাহলে রুটের একটা জিনিসই পড়ানো তোমাদের বাকি থাকলো, যেটা আলাদা করে ভিডিও করব, খুব মন দিয়ে কিন্তু ভিডিওটা শুনতে হবে, কারণ সেটা সত্যিই কিন্তু বোঝবার রয়েছে। বলো ভিডিওগুলো কেমন লাগছে, শিগগির কমেন্ট করো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। এখনো যদি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিওটা শিগগির সাবস্ক্রাইব করে দাও, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর কি করবে, তুমি যদি আমার কাছে আমার পার্সোনাল গাইডেন্সে নিটের জন্য অনলাইন বায়োলজি পড়তে চাও অ্যাফোর্ডেবল প্রাইসে, তোমাকে কি করতে হবে, তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে
এই নাম্বারে। আজকে তাহলে আসছি, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।